আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, প্রশ্ন করতে চাই, তবে কতগুলো প্রশ্ন আপনাদের দুজনকে আমি একই রকম করতে চাই। আমি প্রথমেই দুদু ভাইকে জানতে চাই, দুদু ভাই, আপনারা কবে নির্বাচন চান? আমরা খালি শুধু ডেটটা, আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গার কথা, আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত, এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইবো। তারপর আবার আপনার কাছে আসছি আমরা, এক দুই লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয় দুদু ভাই। প্রথমে আপনাকে ধন্যবাদ, কামাল ভাইকে শুভেচ্ছা। আর অনেকদিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানে শুধু আমি দেখি, কিন্তু অনেকদিন কথা বলা হয় না। না, থ্যাংক ইউ দুদু ভাই। তো যাই হোক, যাই হোক, জি। 2 নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, আমার দল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন, ইতিহাস খ্যাত একটা বিষয়, সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবো বা আমরা যেতে পারবো। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি, এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা, সেটি আবার গত ফেলে আসা যে 3-4টা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয়। অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয়। ভোটের মধ্যে হবে, যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে। এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি, সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে, মানুষও আছে। 3 নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব। যত দ্রুত সম্ভব। আমার দল বলেছে যৌক্তিক একটি সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছে, যে ডিসেম্বরের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটি হবে। আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই। তারপরেও বলি, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেও 1-2 মাস আগে, অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না, কারণ বর্ষার মধ্যে, ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয়, তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময়। দুদু ভাই, আপনি তো চমৎকার করে বললেন, আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তার ইন্টেনশনও তাই দেখাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন, অক্টোবর বা ডিসেম্বরের ওই টাইম ফ্রেমটার মধ্যেই হয়তো করবে। কিন্তু আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে না, না কি একবার অগাস্টের কথা বলে, আরেকবার কিসের কথা বলে। এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য? দুদু ভাই, আমি আপনার কাছে ফিরছি, মানে সরকারকে চাপে রাখার জন্য না, আসলে কিসের জন্য? মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই, সেটাই যে এইমাত্র আপনিও বললেন, অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম, ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে, ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া, এটাকে চাপে রাখার জন্য কিনা। আমি ফিরছি আপনার কাছে। আমি একটু মাহবুব কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে মাহবুব কামাল ভাই, আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত, এবং কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন? আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই। না, শোনেন হ্যাঁ। শোনেন, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না। আচ্ছা। যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন। নো প্রজেকশন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, এখানে 1 মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না। হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন, যারে এইভাবে তো আমি ভাবি নাই। সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না। নো প্রজেকশন। আচ্ছা, আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি, তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে। সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন, সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার। প্রথম ইনিংসটা কেমন গেল? আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর। এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি, ইট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। অর্থাৎ 8 অগাস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি, তোরে একজন নোবেল লরিয়েট ঠিক করে ফেলবে। 8 তারিখে আমরা এটা ভাবলাম, কিন্তু এখন আমরা দেখছি যে ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। এবং
আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে, ব্যাটিংও ফেল করছে, বোলিংও ফেল করছে। অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে, স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে। আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো। দেখেন, বাংলাদেশের যে মৌলিক চরিত্র, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে, এইটা একেবারে সর্বোচ্চ রাইট। তবে সব ধর্ম না, ইসলাম ধর্ম সেটাও না, মানে আমার পছন্দের ইসলাম হতে হবে। আপনি যে ওয়াজ মাহফিলগুলি শুনেন, এক একটা ওয়াজের এক একটা কন্ট্রাডিক্টরি আছে। সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাকি সবগুলোতেই মানবাধিকার 90% লস্ট। দেখেন কি হচ্ছেটা কি, বসন্ত উৎসব, লালন উৎসব, নাট্য উৎসব, ঘুড়ি উৎসব, নারী ফুটবল, স্যানিটারি ন্যাপকিন, আপনার ভিন্ন মতের বই সব বন্ধ। না এবং কিন্তু এমনকি কিন্তু মাহবুব কামাল ভাই, আমি একটু ছোট করে বলি। প্রথম কথা, ভিন্ন মতের বই বাংলাদেশে গত 50 বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে। এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। দাউদ হায়দার, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবসময় বন্ধ হয়েছে, না না ঠিক আছে, I agree. স্টল দেওয়া হয় না। স্যানিটারি ঠিক নেপকিন, আছে। স্যানিটারি নেপকিন ওরা না। আবার বেচবে বলছে, দিবে, কোনো আচ্ছা, সমস্যা নাই। শুনেন, জি। এগুলি আমি পরে ব্যাখ্যা করবো। আপনি আমার তো আপনার তো সময় নাই। জি। এমনকি দেখেন, উৎসব পালনের জন্য যে ফুল, হ্যাঁ। সেই ফুল আমি আজকে একটা স্ট্যাটাস দিছি, ফুল তুমি আর ফুটবে না। যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে, কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। ফুল তুমি আর ফুটবে না। দেখেন কালকে কি ঘটছে, এই বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয়, সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল। সেটা নাকি মহিলারা একত্র হয়ে চা খেতে পারবে না, তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া, ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না। এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন, যে কোনো কাউকে, এনিবডি ইন বাংলাদেশ। কিভাবে দেখেন, মানে একটা ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ মানে ব্যাড নেম। আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন, এই তুই ব্যাংকে টাকা রাখছিস, তুই সুদ খাস, তোর কল্লা যাবে। এই তুই রোজা রাখিস নেই কেন? তা আপনি বললেন যে হ্যাঁ আমি তো 2 বেলা ওষুধ খাই, চলবে না, বাস ভিকটিম হয়ে গেলেন আপনি। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে। এবং দেখেন এই মানে আরেকটা বিষয় না, আমি যেটা বললাম যে তাহলে আমি আবার রাষ্ট্রের আসবো আপনার কাছে। আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন, আপনি প্রজেকশন না করতে চাইছেন, কারণ এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আপনি বলতেছিলেন যে আসলে না 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 একটু না, একটু না বুঝলে হবে না তো। ইলেকশন চেয়ে কি করবো আমি? আচ্ছা, আমি ইলেকশন দিয়ে কি করবো? আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি, মানে অর্থনীতির অবস্থা কি? ডু ইউ নো? আপনি তাইলে আপনি কেন শুনেন, আমাদের চোখের সামনে নির্বাচনের উঁচু দেয়াল, তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না। ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট। আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট। হ্যাঁ, কোথায় মূল সমস্যাগুলি কোথায়? আপনি ইলেকশন দিয়ে কি করবেন? এই যে সংস্কার করতেছেন, এত কিছু করতেছেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে, বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলো কোনো মূল্য থাকবে? 72 কনস্টিটিউশনে কি আছে? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। কুড ইট স্টপ 4th অ্যামেন্ডমেন্ট? কুড ইট স্টপ আনকন্ডিশনাল পাওয়ার অফ জিয়া এন্ড এরশাদ? কুড ইট স্টপ 15th অ্যামেন্ডমেন্ট? না। একটা জেনারেল মনে করলো যে আমি টেক ওভার করবো, কনস্টিটিউশন সেটা আটকাইতে পারবে? না, পারবে সে তো না। ভাববেই না যে পারবে না। কনস্টিটিউশনে কি লেখা আছে সেটা ভাববে না। ভাববে তা না। আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা করতেছেন, এত শ্রম দিচ্ছেন? আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করেন, আপনি পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করেন। তাইলে মাহবুব ভাই, তাইলে- আমি মাহবুব ভাই আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি, ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতা আসবে, এতে আমাদের কি পরিবর্তন হবে। কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাহবুব ভাই, আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন, যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ। তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই, আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, আপনি আমি এটা বন্ধ কেন করব? বেশিরভাগ না লোক চাইতেছে। শুনেন, কিন্তু আমি বেশিরভাগ বলি লোক চায়। শুনেন, আমি শেষ করতে দেন। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটা পবিত্রতা রক্ষা করেন,
এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারেন। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না, আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন, তাই না? আমি যেটা বলছি সেটাই যে জনগণের, হোল জনগণের মত, এটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে আচ্ছা ঠিক আছে, এটা ধর্মীয় পবিত্রতা, সেটা ঠিক আছে। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু, অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া। জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে। আপনি বলে দিলেন আমি জনগণ, তা আমিও তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া, তাই আচ্ছা না? আচ্ছা কামাল ভাই, তো কামাল ভাই আমি আপনার কাছে আসি, আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি, তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে, কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত 200 বছর ধরে যারা তা দেখি তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায়, এটা বাংলাদেশেও চালায়, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রয়েছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে, মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে, এগুলি সবগুলি জনগণের নামে সে চালায়। সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা, আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো, তাই তো করে, একটু সুন্দর করে করে আর কি। এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো। আমরা একটু ইয়ার কাছে যাই, দুদু ভাইয়ের কাছে যাই। দুদু ভাই, এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন করতে হয়েছে। আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি, ছাত্রদলই কিন্তু আসলে এই মারধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা, হুম ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। হুম যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপর চড়া হয়েছে। তা ওকে। আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, হুম বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। হুম বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন আহ, খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে রাইট দিয়েছিলেন, রাইট। যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষা বাদলের মধ্যে ইলেকশন কেন হবে? হুম, আপনারা চেয়েছেন সেটা, 5 তারিখের কথা যেটা, হ্যাঁ, যেটা আমরা হুম মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষা বদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারতো। হুম একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিই 1 মিনিট। সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার, রবিবার তো ছুটি থাকে, হুম তো রবিবার কি করে বাচ্চা হয়? বলছে না, তুমি হাসপাতালে দেখে এসছি। আমি বললাম তাহলে তুমি ওটা ভুল দেখছো, রবিবার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি, এটা আমি কোথায় যেন দেখেছিলাম রাইট কৌতুকটা, রাইট। হঠাৎ করেই মনে হলো। তো 5ই আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব, যদি জাতি সিদ্ধান্ত নেয়। বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদলের জন্য, সেটা হলো ছাতা। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না, তবে কাজটির গুরুত্ব আছে কিনা, আর সময় যদি থাকে 1-1 মাস এদিক ওদিক করে আরো ভালো করা, তাহলে সেটাও হতে পারে। দুদু আমার ভাই, আমি কাছে মনে দুইটা হয় কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে, এটা একটা ইট জাস্ট হ্যাপেন। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা, গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো, পানি পারানো। এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই, সিঙ্গাপুর হয়ে যায় নাই, সুইজারল্যান্ডও হয় নাই, রাস্তার আইল দিয়েই আসতে হবে, তারা কাদা ভেঙে আসবে, এটা একটু কষ্টই হবে মনে হয় দুদু ভাই। আমার কাছে, আমি আর স্পষ্ট করে বলি, হুম আমি শ্রদ্ধা করি 5ই আগস্ট যারা রক্ত দিয়েছে, যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে, নো ডাউট আমরা হুম তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতার দিক, যারা শহীদ হয়েছে তারা বেহেশতে নসিব হোক। এই দিনটাকে স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয়, অসুবিধা কি? এই সেন্স থেকে তো আমরা নিতে পারি। ওকে ওকে, ঐতিহাসিক ঘটনা মেক সেন্স। ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে, গ্রামের মানুষ বাধ্য হয়ে অনেক হুম সময় রাস্তায় নামে। কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। হুম আমি মানে জাস্ট 5ই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে
ইয়ে করার জন্য। আমি মাহবুব কালাম সাহেবকে মানে উদ্দেশ্য মানে আমি তাকে হুম। বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন। আমরা পছন্দ করি আর না করি, অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে। তারপরও 5ই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে, কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে। বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই, যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি, দেখছি, যার সংখ্যা কিন্তু 3 থেকে 4% দুদু ঘটনার ভাই, বেশি আমি না। দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার আগের বক্তব্যে আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে, এবং একটা অগণতান্ত্রিক সরকার যে 15 বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে। কিন্তু ঘটনা হইতেছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে, আপনারা যে সেম আরেকটা ওরকম সরকার হবেন না এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই। আর 2 নাম্বার হচ্ছে, আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না। তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা, মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এইটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই কনসার্ন, সেটা হ্যাঁ, নিয়ে বিএনপির পজিশনটা কি আসলে। কারণ ভাই আমি একটা আচ্ছা, মিনিট আসতেছি, শুধু পজিশনটা শুনে আসি। আপনি যেগুলিকে আসলে তুলে ধরছেন এবং আমার উপর একটু বিরক্ত হয়েছেন, আমি মাঝখানে আপনার একটু থামাইছি, এইটা একটু দুদু ভাইদের পজিশনটা একটু শুনে আসি যে পজিশনটা কি। খুব উনি সহজ স্পেসিফিক যদি বলছেন কিছু জিনিস। খুব সহজ যদি মাথা কাজ করে। জি। আমরা শেখ মুজিবের কাছে আর যাই করি রক্ষী বাহিনী প্রত্যাশা করি নাই, হুম হুম আমরা একদলও প্রত্যাশা করিনি। হুম তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি। তিনি আসার পরে এরকম একটা ওলটপালট এবং যা ভয়ঙ্কর এবং বীভৎস বাংলাদেশ হবে, এটাও আমরা প্রত্যাশা করিনি। হুম আবার সেই জিয়া রহমানের মতো, যাকে আমরা নেতাই মানিনি, হুম যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ, সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন, দুর্ভিক্ষ তিনি আহ, এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন, তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ, এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি। সেহেতু আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে। বিএনপির যত সমালোচনাই হোক না কেন, বিএনপি এরকম একটি প্রায় 1.25 শতাব্দীর না, আপনার কাছে একটি মনে হয় না দলের দুদু ভাই সরকারি চাকরি থেকে না এসে না রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই, মানে যেইটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন, এটা একটা ব্যাড ওই প্রেসিডেন্স যেমন হচ্ছে সরকারি যেমন চাকরি আপনার থেকে কাছে আইসা। আপনার কাছে মনে হচ্ছে না হুম। যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে, না না, এত সেটা আমার নৃশংস কাছে মনে এবং হচ্ছে, আমি মনে করি না যে না মনে হয়নি বলেই তো আপনি না না, জিয়ার মনে হয়েছে, মনে হয়েছে, যেখানে মনে যেখানে হয়েছে। প্রশংসা এখানে যদি আওয়ামী প্রশংসা লীগের লোক থাকতো দুদু ভাই, আপনি আমারে ট্রাস্ট করেন, আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম। আমি এইটা না বলতেছি না যে এটা একটা ব্যাড প্রেসিডেন্স না না হয়েছে না কিনা। না 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 আপনি খারাপটাকে আলোচনায় এনে ভালোটাকে খারাপ করা যায় কি করে? আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম, ওকে সেই ওকে জন্য আমি ধরলাম। এছাড়া অন্য কিছু না খালি। ওকে, ঠিক আছে।